আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আমার আজকের বিষয় হচ্ছে, আজকের পাঠের যে বিষয় গতকালকের অংশ বিশেষই, যে বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ তোমাদের দ্বিতীয় পরিচ্ছদে আছে, বাংলা দ্বিতীয় পত্রে। সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো, আজকের পাঠ শেষে তোমরা যে সকল বিষয়ে বলতে পারবে, চিনতে পারবে, উচ্চারণ অনুযায়ী ধ্বনি সমূহকে চিনতে পারবে। এই যে ধ্বনিগুলো বাংলা বর্ণের বর্ণমালায় যে বর্ণগুলো আছে, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি অল্প করে বোঝাবো, পাশাপাশি ব্যঞ্জন ধ্বনিগুলো কোনটা কিভাবে উচ্চারিত হয় এবং কোন জায়গা থেকে উচ্চারিত হয়, কোনগুলো পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কয়টি ও তাও বলতে পারবে, এবং বর্গ কয়টি এবং কি কি তা বলতে পারবে। ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আজকের যে কৌশলটা আমি তোমাদেরকে যেভাবে করে, তোমাদের আমার মনে হয় মানে এই যে একটা ভয় কেটে যাবে যে ঘোষ ধ্বনি কোনগুলো চিনবে না, অঘোষ ধ্বনি চিনতে পারো না অনেক সময়। হ্যাঁ, নাসিক্য বর্ণ কোনগুলো, মহাপ্রাণ অল্পপ্রাণ বর্ণ ধ্বনি কোনগুলো, সেগুলো কিন্তু তোমরা আর ভয় নেই, আজকের পর দেখবে তোমরা খুব সহজে পেয়ে যাবে। দেখো, খুব ভালো লাগবে, একটু মন দিয়ে আমার ক্লাসটা দেখো। প্রথমে আমরা যে জানছি যে বাংলা ভাষা বর্ণমালায় যে 50টি বর্ণ, তাই না? 50টি বর্ণের মধ্যে 11টি হচ্ছে কি? 11টি স্বরবর্ণ স্বরবর্ণ এবং বাকি 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, সেখান থেকে এই যে 50টি বর্ণ, সেখানে পূর্ণ মাত্রা, পুরোটুকু মাত্রা দিতে হয় 32টিতে। ঠিক আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে, এবং অর্ধেক মাত্রা দিতে হয় 8টি অক্ষরে আর কি। এবং মাত্রাহীন, মানে উপরে কোনো মাত্রা নেই, কিন্তু ভুল করে অনেক সময় মাত্রা দিয়ে থাকো, সেগুলো দিলে ভুল হয়। সেই মাত্রাহীন বর্ণ আছে যেগুলো হচ্ছে 10টি সংখ্যা, যার সংখ্যা। এর মধ্যে যে পূর্ণ মাত্রায় বলেছি যে 32টি, সেই 32টির মধ্যে কেউ কিছু বলেছো? স্লাইড ভিউ প্লিজ। স্লাইড তো দিয়েছি, দেখা যাচ্ছে না? ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন। পূর্ণ মাত্রায় 32টি থেকে 6টি এবং স্বরবর্ণ 6টি এবং বাকি 26টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এইবার দেখো তোমাদের স্বরবর্ণ থেকে গুরুত্বপূর্ণ স্বরবর্ণ কোনগুলো এবং সেই স্বরধ্বনিগুলোর উচ্চারণগুলো কোথা থেকে হয় সেটি বোঝাবো, এবং সেই সাথে যৌগিক স্বরধ্বনি দুটো আছে স্বরবর্ণ থেকে, ওই এবং ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এখন যৌগিক স্বরধ্বনি কি সেটা বুঝতে হবে তোমাদের। পাশাপাশি দুটি স্বরধ্বনি, ধরো স্বরীয় এবং রস্বই মিলে দ্রুত উচ্চারণ করতে হবে, সেটা দ্রুত উচ্চারণ করার জন্য একটি অংশে উচ্চারণ করা হলো। হ্যাঁ, উচ্চারণ করার জন্য যে পদ্ধতিটা নেওয়া হয়েছে সেটাই হচ্ছে, সেই ধ্বনিটাকে আমরা চিনব হলো যৌগিক স্বরধ্বনি রূপে। এবং সেই স্বরধ্বনি দুটি স্বরধ্বনি আছে, বাংলার স্বরবর্ণের থেকে দুটো স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি, সেটা হচ্ছে ওই এবং ও। কোন দুটি? ওই এবং ও। এবং কেন ওই এবং ও, এখন তোমরাই বুঝতে পারবে। ওইটা লিখতে গিয়ে দেখো কিভাবে করে আসছে, স্বরীয় অযোগ রস্বই আর কি। অযোগ রস্বই দিয়ে কি হচ্ছে? ওই ওই হচ্ছে, কারণ এটা এই জন্য যৌগিক স্বরধ্বনি হয়েছে। দেখো, দুটো স্বরধ্বনি কিন্তু স্বরীয় এবং রস্বই। সেটাকে আমরা ওই স্বরীয় রস্বই না বলে বলছি কি ওই। স্লাইড ভিউ ফুল স্ক্রিন, এই জন্য এটা যৌগিক স্বরধ্বনি। আরেকটা আছে স্বরযোগ রস্য উ, দুটো মিলিয়ে দ্রুত বলেছি, উচ্চারণ করার জন্য বলা হয়েছে যে কি ওই ও, এটাকে ও হিসেবে আমরা চিনি।
এই যে দ্রুত বলছি সেটা হচ্ছে দ্রুত বলার যে কৌশলটা অবলম্বন করছি সেটাকে আমরা যৌগিক হিসেবে ভাবছি, যে যৌগিক কৌশল, সেটা স্বরধ্বনির দুটা ধ্বনির ক্ষেত্রে। বাকি দেখো, এই ওই এবং ও ছাড়া বাকিগুলো দেখো। সম্মুখ, আমি তোমাদেরকে সংক্ষিপ্ত ভাবে আমি লিখে বোঝাচ্ছি, দেখো। হ্যাঁ, হ্যালো, আচ্ছা আচ্ছা। বাংলা স্বরধ্বনিগুলোর উচ্চারণ নিজের ছকে দেখানো হলো। দেখো, সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত কোন কোন উচ্চারণ? উচ্চ হচ্ছে রস্বই দীর্ঘই, উচ্চ মধ্য হচ্ছে এ। আমি, তোমরা শুধু খেয়াল রাখো যে উচ্চ উচ্চ মধ্য এগুলো পরবর্তীতে যখন এখানে না পারি, এখানে তো তোমরা 3-4 জন আছো ক্লাসে, যখন ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে, আমরা ধীরে ধীরে, ব্যাকরণ জিনিসটা হচ্ছে যে মন দিয়ে ধীরে ধীরে পড়ার। একবার মানে বুঝে ফেললে সেই জিনিসটা আর জীবনে ভুলবে না। একটু খেয়াল রাখো যে আমি পরে কখনো কোনো সময় সুযোগ পেলে ইনশাল্লাহ তোমাদেরকে উচ্চ কোনটা, উচ্চ মধ্য, নিম্ন মধ্য নিম্ন, এগুলো আমি আরো বিস্তৃতভাবে আলোচনা করব। এখন শুধু জানো যে স্বরধ্বনিগুলোর মধ্য থেকে উচ্চারণের দিক দিয়ে এই অক্ষরগুলো উচ্চ, এই রস্বই এবং দীর্ঘই উচ্চ, যা কিনা সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত, এবং উচ্চ মধ্য এ, নিম্ন মধ্য এ, হ্যাঁ, এবং কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত হচ্ছে আ। দেখো এভাবে বলছি আ। পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত, মুখ গোল হয়ে যাচ্ছে, দেখো উচ্চতে আছে হলো হ্রস্ব উ, দীর্ঘ উ, মুখ গোল হয়ে যাচ্ছে না, উপর দিয়ে বলছি না। এবং উচ্চ মধ্য, মানে উচ্চতেও আছে, মাঝখান থেকে উচ্চারণ করছি উ, উ বলতে গিয়ে বুঝতে পারছো যে মুখটা গোল হয়ে যাচ্ছে, পশ্চাৎ ওষ্ঠাধর এবং উচ্চ মধ্য ভাবে উচ্চারণ করছে। আবার দেখো নিম্ন মধ্য, স্বর, ভেতর থেকে স, র, মাঝখানে থেকে গেল, সেজন্য সেটাকে, ওটাও গোল হয়ে গেল মুখটা। এই হলো সরল উচ্চারণ। এবং নিম্নের একটা উচ্চারণ আছে স্বর আ, যেটা কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত। এগুলো আস্তে আস্তে করে তোমরা শুনতে শুনতে মুখস্থ, মনের ভিতর ঢুকে যাবে। আমি গত ক্লাসে বলেছিলাম যে স্বরধ্বনি উচ্চারণের সময় কি হয় আর ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কি হয়। কাকে ব্যঞ্জনধ্বনি বলে? যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাস বায়ু, মানে ফুসফুস তাড়িত বাতাস মুখ বিহবরের কোথাও বাধা পায়, কোথাও না কোথাও বাধা পাবে, তাকে ব্যঞ্জনধ্বনি বলে, তাই না? ব্যঞ্জনধ্বনি কোনগুলো? ক, খ, গ, ঘ, এগুলো। শাহরিয়া ইসলাম এবং যারা শুনছো বলো। হ্যাঁ, ব্যঞ্জনধ্বনি কোনগুলো? ক, খ, গ, ঘ, ঙ, এগুলোই ব্যঞ্জনধ্বনি। আর ওই যে স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাস বায়ু, মানে মুখ বা ফুসফুসকারিত বাতাস মুখ বিহবরের কোথাও না কোথাও, কোথাও বাধা পাবে না, কোথাও বাধা পাবে না। সম, সরায়া, রস্বই, দীর্ঘই বলতে মুখের এই শ্বাস বায়ু বা ফুসফুসকারিত বাতাস কোথাও বাধা পায় না, সেগুলো হচ্ছে স্বরবর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জনধ্বনি হলো যেগুলো বাধা প্রাপ্ত হয় বাতাস। ঠিক আছে, এইবার দেখো কি হচ্ছে, চার্জ কি কমে গেল কিনা। এগুলো উচ্চারণ স্থান অনুযায়ী ওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ, কণ্ঠনালী। আচ্ছা তোমরা কি, আচ্ছা এখন ঠিক আছে, এখন এই উচ্চারণ স্থান অনুযায়ী তোমাদেরকে আস্তে আস্তে বোঝাবো। এখানে তোমরা একটা বিষয় দেখো, ওই যে বললাম অঘোষ ধ্বনি কাকে বলে এবং ঘোষ ধ্বনি কি। ঠিক আছে, অঘোষ ধ্বনি এবং ঘোষ ধ্বনি কি খেয়াল করো। যে ধ্বনি উচ্চারণ করার সময়, হ্যাঁ, এই যে শ্বাস বায়ুর প্রয়োজন হয়, অনেক বেশি শ্বাস বায়ুর প্রয়োজন হয়, হ্যাঁ, অর্থাৎ গাম্ভীর্য কম যে ধ্বনিগুলো উচ্চারণ করতে গেলে, সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। আমি তোমাদেরকে মানে লেখা আকারে বোঝাবো যে কোনগুলো অঘোষ ধ্বনি। বর্গ কি? বর্গ হচ্ছে গুচ্ছ, যেটা ক থেকে ম পর্যন্ত অক্ষর, 25টা অক্ষর আছে, 25টা বর্ণ বা ধ্বনি,
সেগুলো হচ্ছে বর্গ। এর মধ্যে 5টি বর্গে ভাগ আছে, বর্গ বা গুচ্ছ। তোমাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। বর্গের প্রথম ও দ্বিতীয় বর্গ কি দেখো, তারাও কলম দেখে আগে কিনা। স্ক্রিনটাকে তো শেয়ার দিয়েছি যেহেতু, দেখো বর্গের এই যে ধরো ক, খ, গ, ঘ, ও, অঘোষ বলেছি তাই না? দেখা যাচ্ছে অঘোষ ধ্বনি আমি জি বোঝানোর ম্যাম। জন্য বলেছি যে এই যে এটা একটা ক বর্গীয় ধ্বনি, এটা ক বর্গীয় বলে, ক বর্গীয় বর্ণ। ক বর্গীয় বর্ণ হচ্ছে এই এক লাইন ক থেকে ও পর্যন্ত 5টি, এগুলো হচ্ছে ক বর্গীয় বর্ণ। বর্গ বলেছি না 5টি, দেখো এভাবে করে ক খ 5টি গেল, এভাবে করে 5 করে হবে। দেখো এই যে প্রথম দুটো বর্ণ বলা হয়েছে, দেখো প্রথম ও দ্বিতীয় এই দুটো হচ্ছে অঘোষ। এই যে এখান থেকে ক খ অঘোষ, তারপরে চ ছ অঘোষ, এবং ঘোষ হচ্ছে বর্গীয় জ ঝ। উচ্চারণের কৌশলটা তোমাদেরকে আমি শেখাচ্ছি। দেখো এটা নাসিক্য। দেখো এই যে ক খ চ ছ, এটা চ বর্গীয় ভাগ। দেখো মানে রোল 1 যার হয় ক্লাসে, মনে করো এরকম আর কি, যে ফুলের নাম দিয়ে অনেকগুলো স্কুলে দেখবে যে গ্রুপ গ্রুপ করে, সেখানে ফুলের নাম দিয়ে দিয়ে যে ইয়া করে, এডমিটেড করে একজনকে, সে ক্লাসের নাম হয়। তেমনি এই ক খ গ ঘ ঙ এই বর্গের নামটা হচ্ছে ক বর্গীয়। এই যে লাইনটা 5টি অক্ষর, সেখানে আমরা চিহ্ন হলো ক বর্গীয় হিসেবে। ম্যাম ঝাপসা দেখা যায়, কি বোর্ডে ঝাপসা দেখা যায়। বোর্ডে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়েছি তো। তো যাই হোক, ওটা আমি এখানেও দেখাবো। দেখো বোঝানোর জন্য বললাম, এখন হালকা হলেও তোমরা যাতে বুঝতে পারো। ক এবং খ এটা এরকম না, এখানেও লেখা আছে ক খ হচ্ছে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, চ ছ অঘোষ। আর বাকি এদিক থেকে আমি বলি, বাংলায় আরেকটা কৌশল, ইংলিশ যখন লিখতে যাও না, ঘ লিখতে গিয়ে ইংলিশে কি লিখো, জি এইচ লিখো না, জি এইচ তে ঘ হয় না। জি ম্যাম। হ্যাঁ, যেখানে উচ্চারণটা ইংলিশে যখন লিখো, উচ্চারণে গিয়ে শুধু জি দিয়ে উচ্চারণ হয় না, মানে একটা অক্ষরে হয় না, সেটার সাথে হেল্পিং অক্ষর লাগে, এইচ লাগে, যেমন ঘ লিখতে। তেমনি ঘ এবং খ লিখতে কিন্তু এর সাথে এইচ লাগে, খ। এখানে আমি তোমাদের অল্প প্রাণ মহাপ্রাণ বোঝাবো পরে, তো এটা আগে বোঝো। অঘোষ ধ্বনি হচ্ছে প্রথম ও দ্বিতীয় বর্ণ, প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ। সবগুলো 5টা বর্গের সবগুলো প্রথম ও দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ। এবং সঘোষ বা ঘোষ ধ্বনি আর কি, ধ্বনির গাম্ভীর্যকে ধ্বনি বিজ্ঞানে বলে ঘোষ। যে ধ্বনি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রীতে কম্পন, তারা ওইখানে আরেকজন আসতে চাচ্ছে বোধহয়, আচ্ছা, স্বরতন্ত্রীতে কম্পন অনুভূত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। বর্গের তৃতীয় ও চতুর্থ দেখো গ এবং খ, এরকম করে সিরিয়ালি সবগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। ওই যে ক থেকে ম পর্যন্ত যে ধ্বনিগুলো আছে স্বব্যঞ্জন বর্ণের, সেখান থেকে হিসেব করে দেখবে এই পরের দুটা হচ্ছে ঘোষ ধ্বনি, এই প্রথম দুটা হচ্ছে অঘোষ ধ্বনি। আপাতত এইভাবে করে তোমরা মনে রাখবে। এরপর দেখো, ওই যে বললাম যে বর্গ, তোমরা যে বুঝলে না সেটা আমি বোঝানোর জন্য আবার এখানে এসেছি। দেখো বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলির প্রথম 25টি বর্ণকে তাদের উচ্চারণ স্থান অনুযায়ী 5টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? 5টি। প্রতিটি ভাগকে বলা হয় বর্গ। ওই যে বললাম ভাগকে বলা হয় বর্গ। এই যে দেখো
তোমরা যে বুঝতে পারলে না বোর্ডে, এই দেখো ক খ গ ঘ ঙ, এটা হচ্ছে ক বর্গ, দেখেছো? জি ম্যাম। এই লাইনটা কি চ বর্গেতে কি আছে বলো? জি। চ বর্গ চ ছ জ ঝ ইয় তেমনি করে ট চ বর্গ ছ জ ঝ ইয়। দেখো তোমরা নিজেরাই বলতে পারবে। তাহলে এটাকে আমরা যদি সংক্ষিপ্ত ভাবে বলি ক চ ট ত প, তাই না? ক চ ট ত প কিন্তু আমরা ওই অনেক সময় তোমরা শুনে থাকবে কবিতা আবৃত্তি করতে গেলে এইভাবে করে বলায়, মুখের ফ্লুয়েন্সি, কথা সুন্দর হওয়ার জন্য বলায়, বাংলা কথা শুদ্ধভাবে বলার জন্য। তাহলে দেখো ক চ ট ত প, তার মানে ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ এবং প বর্গ। এই 5টা বর্গে এক একটা লাইনে 5টি করে বর্ণ বসিয়ে বসিয়ে এই হয়েছে 5 5 25টি। দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম করে করে 25টা। এই যে ক থেকে ম পর্যন্ত সবগুলোই হচ্ছে বর্গ, মনে থাকে যেন 5টি বর্গে ভাগ করে এগুলোই হচ্ছে তোমার বর্গ। দেখো 5টি বর্গের যে ভাগ করে যে ধ্বনিগুলো এসছে সেগুলোই হচ্ছে বর্ণ বা ধ্বনি, যেটাই বলো। আবার দেখো ওই যে বললাম ঘোষ অঘোষ গেল, এটা হচ্ছে ক খ হচ্ছে অঘোষ, গ ঘ হচ্ছে ঘোষ গিয়েছে। এবার আসো মহাপ্রাণ আর অল্প প্রাণ। অক্ষরের মধ্যে আমরা শিখবো কি এখন? মহাপ্রাণ ধ্বনি। কি শিখবো ফারহান? একটু আগে শিখেছি ঘোষ এবং অঘোষ, ঠিক আছে? অঘোষ ধ্বনি কোনগুলো, ঘোষ ধ্বনি কোনগুলো। আর এখন শিখবো হলো মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনি যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় প্রথমে একটা বাধা সৃষ্টি করে, প্রথমে আগে কি করবে, একটু বাধা সৃষ্টি করবে, পরে জোর নিঃশ্বাসে, মানে নিঃশ্বাস একটা জোরে হবে, তারপরে সেটা অক্ষরটা মানে শব্দ হবে, বের হবে। এবং মানে মনে বলতে গেলে একটা ভেতর থেকে একটা লাস্টে একটা হ মতো আওয়াজ আসে, হ, মহাপ্রাণ ধ্বনি যেটা হয় আর কি, হ হয়। তাহলে সেগুলোই হচ্ছে মহাপ্রাণ। দেখো যেমন বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি, একটা বর্গ হচ্ছে কি কয় বর্গীয় মধ্যে ক হচ্ছে 5টা, ক খ গ ঘ ঙ, এর মধ্যে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ওই যে বলেছি খ এবং ঘ, যেখানে ইংলিশ লিখতে গেলেও জির সাথে এই যুক্ত করতে হয়, তাই কি না? জি ম্যাম। জি ম্যাম। সেক্ষেত্রে বলো তো খ উচ্চারণটা ইংলিশে কি লিখবে? কে এইচ। কে এইচ লিখবে না? এবং ঘ উচ্চারণটা কি লিখবে? জি ম্যাম, জি এইচ। জি এইচ। কিন্তু গ এবং ক লিখতে গেলে কি লিখবে? জি আর কে, গতে জি আর কতে কে। তাহলে শুধু একটা উচ্চারণ, একটা অক্ষর দিয়ে লেখা হয়ে গেল। এই যে সেজন্য ওই এইচ মানে কি, হ না? হ তো? জি ম্যাম। তাহলে ক জি। যোগ হ উচ্চারণ করার জন্য একটু মানে একটা ধাক্কার সৃষ্টি করলো নিঃশ্বাসে এসে, যেমন খ বলতে গিয়ে যেন কেমন লাস্টে এসে হ হ ভাব এসে গেল, এবার একটা জোর একটা ধাক্কা দিল। যে উচ্চারণগুলো করতে গিয়ে একটু ধাক্কা প্রয়োগ হবে সেই উচ্চারণগুলোই হচ্ছে ওই মহাপ্রাণ, মহাপ্রাণ ধ্বনি। বড় মানে মহাপ্রাণ, বেশি মহাপ্রাণ। আরেকটা হচ্ছে ছোট প্রাণ, ওই মাঝের প্রাণ, ছোট প্রাণ, অল্প প্রাণ। অল্প প্রাণের শব্দগুলো তাহলে কি হতে পারে দেখো তো? যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ জোরে নিঃশ্বাস বায়ু ছাড়া মানে ছাড়াই প্রয়োজন হয় তাদের বলা হয় অল্প প্রাণ ধ্বনি। বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ, এই যে 5টা বর্গ ক থেকে ব পর্যন্ত অক্ষর, সেখানে প্রথম ও দ্বিতীয় বর্ণ কোন কোন, প্রথম ও তৃতীয় বর্ণ, সরি প্রথম ও তৃতীয় বর্ণ, ওই যে যেটা উচ্চারণ করার জন্য এইচ লিখতে গেলে গয়ের সাথে এইচ লিখতে হয় না, উচ্চারণ করার জন্য বেশি শক্তির প্রয়োজন হয় না, নিঃশ্বাসকেও ধাক্কাধাক্কি করতে হয় না, সেই অক্ষরগুলোই হচ্ছে অল্প প্রাণ। অল্প প্রাণ ধ্বনি। শাহরিয়ার বুঝছো, বুঝতে পারছো শাহরিয়ার? আচ্ছা, ফারহান মিউট আছে।
তো যাই হোক আমার জি মনে হয় ম্যাম হ্যাঁ তোমরা পারবে জি ইনশাআল্লাহ, ম্যাম পারবে পারবে। আজকে না পারো আবার কোনোদিন সাক্ষাতে দেখা হবে, আবার পড়াবো। যতদিন না বুঝতে পারবে, আমার মনে হচ্ছে এই যে সামিয়া বুঝতে পেরেছে এবং তোমরাও বুঝতে পেরেছো, পারবে, পারতে হবেই। আর আছি তো আমি। ম্যাম আমি বুঝছি। হ্যাঁ, তাহলে দেখো এই যে মহাপ্রাণ কোনটি, অল্প প্রাণ কোনটি, অঘোষ কোনটি, ঘোষ কোনটি, বুঝতে পেরেছি তাই না? এবং জি ম্যাম। বর্গ কোনগুলো, কয়টা বর্গ আছে আমাদের? 5টি বর্গ তাই না? অচটতপ। দেখো এবার আসি। ম্যাডাম কোনো কথাই বলে পাইতেছে না। জি বলো। এবার দেখো কত যে বর্ণের যে কত পরিচয়। হ্যাঁ দেখো এখানে দেখো, কম্পিত ধ্বনি নামে আমরা কিছু ধ্বনি চিনি এবং কিছু ধ্বনি আছে আমাদের যা চিনতেই হবে। কিছু বলতে এখানে ব্যঞ্জন বর্ণে আছে হলো একটা উচ্চারণ, যেটা উচ্চারণ করতে গেলে কি হয় সামিয়া? কম্পিত ধ্বনি। দেখো সামিয়া বলো, ফারহান বলো, কম্পিত ধ্বনির সংজ্ঞাটা বলো দেখে দেখে। হয় ম্যাম হ্যাঁ, মানে শ্বাসবায়ু কম্পিত ধ্বনি হ্যাঁ যাতায়াতের পথে জিহ্বা যদি বারবার বাধা দেয়, মানে জিহ্বাটা বারবার বাধা দেয় যাতায়াত করতে গেলে, এবং শ্বাসবায়ু যদি সে বাধা বারবার সরিয়ে দেয় তবে জিহ্বা তাতে কম্পিত হয়। একবার বাধা দেয় আবার বাধা সরিয়ে দেয়। এই যে বাধা দেওয়া সরানোর মধ্যে যে একটা যুদ্ধ, সেখানে একটা কম্পনের সৃষ্টি হয়, স্বাভাবিক তাই না? জি উদাহরণস্বরূপ ম্যাম। তোমরা একটা উদাহরণ দিতে পারবে যে এই একটা জিনিস রাখছো, একটা ধরো একটা এই যে পেঁচানো পেঁচানো একটা স্টিলের ইয়া থাকে না, অনেক সময় স্প্রিং, স্প্রিংটাকে যদি তুমি জি ম্যাম। এভাবে করে টান দাও, টান দিলে ঠাস করে পড়ে যাবে এবং এরকম কাঁপতে থাকবে অনবরত তাই না? টানাটানি করতে থাকে জি ম্যাম। স্প্রিং, ঘোরানো স্প্রিং। ঠিক তেমনি এই র উচ্চারণটা করতে গিয়ে এই জিহ্বার মধ্যে যে এই বাতাসের সাথে জিহ্বার যে একটা যুদ্ধ শুরু হয়, সেখানে ও চায় বাধা দিতে, এ চায় বাধা সরাতে। এই যে বাধা দেওয়া সরানোর একটা যুদ্ধ, যুদ্ধ করে একটা উচ্চারণ করতে হয়, সেটা কি? কম্পিত ধ্বনি। তো ধ্বনি। কম্পিত ধ্বনি বলে সেটাকে। এবং সেই উচ্চারণটা আমাদের বর্ণে কি আছে? কোন বর্ণটি? র। র। ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের র উচ্চারণটা। এটার মধ্যে এই উচ্চারণটা করতে গিয়ে দেখো আমাদের ভেতরে ভেতরে কত জিহ্বাটাকে কত যুদ্ধ করতে হয় শ্বাসের সাথে। তাহলে কি সেটা? র। তারিত ধ্বনি আছে আরেকটা, একটা হলো কম্পিত ধ্বনি, তাই র মানে কম্পন সৃষ্টি করছে। আরেকটা আছে তারিত ধ্বনি। দেখো শ্বাসবায়ুর গতিপথে জিহ্বার সামনের দিকটা, অর্থাৎ সম্মুখ ভাগ, জিহ্বার সামনের অংশ, যদি এই তালুকে উপরে মাত্র একবারে একটা টোকা দিবে, তালুকে টোকা দিবে, অক্ষরগুলো শুনলে বুঝতে পারবে, এবং একটু কি করবে, মানে টোকা দেবার মতো একটা, মানে হালকা একটু ছুঁয়ে যাবে, এবং শ্বাসবায়ু কি করবে, তাকে জোরে, এই টোকা দেওয়ার সাথে সাথে শ্বাসবায়ুটা তাকে জোরে সরিয়ে দিবে, শর্ট এত জোরে যে মনে হয় যেন জিভটাকে একদম মানে তাড়া করছে। ওই যে এত জোরে মনে শিকারী দেখলে পশু পাখি যেমন করে দৌড়ে যায়, তেমন করে তাড়না করছে। তবে যে ধ্বনির সৃষ্টি হয় তখন, মানে এই যে এই সময় যে ধ্বনিটা সৃষ্টি হয়, যে শ্বাসবায়ুর গতিপথ একটা টোকা দিবে জিহ্বার তালুতে গিয়ে, তারপর শ্বাসবায়ু আবার ইয়া করবে, সেটাকে জোরে সরিয়ে দেবে, সেটা হচ্ছে ড শূন্য র। দেখো বলো, নিজেরা বলো, ঢ শূন্য র, ড শূন্য র। দেখেছো? সুন্দর। আরেকটা দেখো, ফারহান তাকাও, আরেকটা দেখো ফারহান, পার্শ্বিক ধ্বনি। একটা গেল কি কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি। যে ধ্বনির উচ্চারণে বায়ু জিভের দুপাশ দিয়ে বের হয় আর কি, মানে একটা উচ্চারণ করতে গেলে মনে হচ্ছে না বাতাসটা দুই সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। উচ্চারণটা করো, কি উচ্চারণ এখানে লিখেছি দেখো, ল। বলো ল। শারিয়া ধন্যবাদ তোমাকে ভিডিওতে আসার জন্য। কেমন আছো? ম্যাম আমি নুসরাত জাহান। নুসরাত জাহান, হ্যাঁ না শারিয়া এসছে, এই যে শারিয়া এসছে, অনেকদিন পর শারিয়াকে দেখছি, মাঝখানে একদম ভিডিওতে দেখছিলাম না। ভালো আছো তুমি না? আচ্ছা দেখো, জি ম্যাম। তাহলে এই লটি হচ্ছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি।
এবার দেখো আমাদের আমার আজকে আসলে তোমাদেরকে এই ক্লাসের এই পার্শ্বিক ধ্বনি পর্যন্ত আমি তোমাদেরকে বোঝালাম। আগামীতে আরো অন্যান্য ক্লাস এবং যখন আমাদের সাক্ষাতে দেখা হবে তখন আরো বিস্তারিত বুঝিয়ে দেব। বেশি বোঝালে পরে শেষে মনে থাকবে না। দেখো আজকের ক্লাস থেকে তোমাদেরকে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো, আমাকে উত্তর দিবে। আমি তোমাদেরকে আরেকটু বলি, এটা আমি বলেছি যে লাস্টের যে অক্ষরগুলো বর্গের 5টি বর্গের শেষের দিকের যে অক্ষরগুলো ম থেকে লাস্টে ম পর্যন্ত সবগুলোই হচ্ছে নাসিক্য বর্ণ। আমি যেহেতু কথাটা ক্লিয়ার বোঝাতে পারিনি, এখন বুঝিয়ে দিচ্ছি যে ও ইও একদম ম পর্যন্ত মূর্ধন্য সবগুলোই নাসিক্য বর্ণ। এখন ঘোষ বর্ণ কাকে বলে, কোনগুলো সেটা বলো। কাকে বলে বলার দরকার নেই, ঘোষ বর্ণ সামিয়া বলো। এই যে ক খ গ ঘ, এখানে ঘোষ কোন দুটি? গ এবং ঘ। বলো। গ এবং ঘ। গ এবং ঘ। ম্যাম খ এবং ঘ হবে। সামিয়া বললে না নুসরাত বললে? বলো। ম্যাম বলছি তো আমি। কে নাম বলে বলো, যেহেতু মিউটে আছো ভিডিওতে। সামিয়া। সামিয়া বলো। ঘোষ কিন্তু অঘোষ না। ঘোষ বর্ণ কোন দুটি? গ এবং ঘ। গ এবং ঘ। দ্বিতীয়? ম্যাম নুসরাত জাহান। হ্যাঁ। তৃতীয়? খ এবং ঘ। এটা হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণের উদাহরণ। অল্প প্রাণ মহাপ্রাণ, একটা হলো অল্প প্রাণ মহাপ্রাণ, একটা হচ্ছে ঘোষ অঘোষ। আমি ঘোষ অঘোষকে প্রথম বুঝিয়েছিলাম এইভাবে আর এইভাবে, পরে অল্প প্রাণ মহাপ্রাণ বুঝিয়েছি। সামিয়া উত্তর দিয়েছে যেটা, সেটা হচ্ছে গ এবং ঘ হচ্ছে ঘোষ। ঘোষ। আচ্ছা, উত্তর সঠিক। স্বরবর্ণে পূর্ণ মাত্রা কয়টি? পূর্ণ মাত্রার স্বরবর্ণ আছে। আমি বলেছি যে পূর্ণ মাত্রার সবগুলো বর্ণ মিলে 32টি, এর মধ্যে স্বরবর্ণে কয়টি ছিল? 6টি। ধন্যবাদ। স্বরবর্ণে 6টি পূর্ণমাত্রার বর্ণ ছিল। আচ্ছা, কম্পনজাত বর্ণ, কম্পনজাত কোনটি? ফারহান বলো তো। জি ম্যাম। কম্পনজাত বর্ণ কোনটি? শাহরিয়ার বলো, বলো। ফারহান না বলতে পারবে? বৈষ্ণব র। মানে বৈষ্ণব র। ধন্যবাদ। ওই যে কম্পনজাত, হ্যাঁ, জিহ্বা এবং বাতাসের মধ্যে যুদ্ধ শুরু হলো, সেটাই হচ্ছে র। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেলাম যে নাসিক্য বর্ণ কয়টি কি কি। এইখান থেকে যদি 5টি হয় তাহলে কি 1 2 3 4 5টি হবে। এই 5টি নাসিক্য বর্ণ। এবং আমরা জানলাম স্বরবর্ণ কয়টি, ঘোষ বর্ণ কোনগুলো। হ্যাঁ, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে বুঝতে পেরেছো, সেটার জন্য বাসায় বসে একটা কাজ করবে। এই যে 5টি বর্গ বললাম, ক চ ট ত ক, এই 5টি বর্গ লিখে কোনটা ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি কোনগুলো গোল গোল করে দাগ দিবে। ঘোষ লিখে গোল দাগ দিবে, এক ধরনের ঘোষের জন্য চিহ্ন ব্যবহার করবে, অঘোষের জন্য আরেকটা চিহ্ন ব্যবহার করবে, করে 4 কোণা করবে হয়তো এরকম করে সব করবে। মনে করো তোমরা ঘোষের জন্য এরকম একটা 4 কোণা দিবে, উপরে লিখবে যে ঘোষের জন্য চিহ্ন হচ্ছে বর্গ আকার চিহ্ন এবং অঘোষের জন্য বৃত্তাকার। এভাবে করে চিহ্নিত করবে, করে ক্লাসের এই পড়াটি বাসায় লিখবে খাতায়। ঠিক আছে, শুনেছো? জি ম্যাম। কিন্তু ম্যাম আমরা তো বই পাই নাই। জি। আরে ঘোষ ম্যাম আমরা তো বই পাই নাই, বই তো হাতে পাই নাই। আব্বু বই ক্লাস 8 এর যে বইটা আছে না, ব্যাকরণ বই, জি ম্যাম। ওই বইটাতে গিয়েও কিন্তু ব্যাকরণ, আমি গত ক্লাসেও বলেছি, ব্যাকরণ কিন্তু একটু হয়তো এদিক সেদিক একটু হতে পারে, কিন্তু ক্লাস 8 এর 9 এর বইয়ের মধ্যে এত তফাৎ নেই। ওই ব্যাকরণ বইটা নিয়ে দেখবে যে সেখানে ধ্বনিতত্ত্বে কি বলা আছে। ঠিক আছে, ওই বইটা তো আছে, সেখানে একই রকম, একটু একটু পরিবর্তন হতে পারে, অত বেশি পরিবর্তন নেই। মূল যে জিনিসগুলো সেগুলো সব বইয়ে একই রকম, তোমাদের হাই স্কুল লেভেলের বইগুলো। এই জন্য কিন্তু আমি তোমাদের দ্বিতীয় পত্র বোঝাচ্ছি কেন, যে এই বইটা তোমাদের বাসায় আছে, পূর্বের ক্লাসে আছে, না হলে তো প্রথম পত্র পড়াতাম।
ঠিক আছে, বুঝতে পেরেছো? ফারহান, আশা রাখি জি, ম্যাম। বুঝতে পেরেছো? ম্যাম। শাহরিয়া, তোমরা এই ঘোষ অঘোষ বর্ণগুলো এই ক থেকে ম পর্যন্ত যে 5টি বর্গ, সেই বর্গগুলো লিখে এটা বাসায়। তো আজকে ক্লাসে সবাইকে থাকার জন্য এবং আমার সাথে বোঝার জন্য, উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা সত্যি অনেক বুদ্ধিমান এবং আশা রাখি তোমরা আরো সুন্দরভাবে আমার সাথে ক্লাসগুলো করবে, আরো বুদ্ধি সম্প্রসারিত হবে তোমাদের। তো আজকের মতো আজকের এই ক্লাসটি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।